শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপাল। জেন জি, যে জেনারেশনকে কেন্দ্র করে সারাক্ষণ বলা হচ্ছে যে কোনো কাজের নয়, এদের দিয়ে কিচ্ছু হবে না। যে জেনারেশন নাকি রিল আর রিয়েল লাইফের তফাৎ করতে পারছে না, তাদের হাতেই জব্দ হচ্ছে তাবর রাষ্ট্রনেতা থেকে রাষ্ট্রনায়কেরা। একের পর এক ঘটনায় তারাই এখন হট কেক। সেই জেনারেশন দেখিয়ে দিল তারা কি করতে পারে। এই জেনারেশনের ক্ষোভের আগুনে বদলে গেল দেশের চেহারা, উপড়ে ফেলল সরকার। সেই জেন জি প্রজন্মের রোষে সরে যেতে হলো নেপালের সরকারকে। নেপালের প্রধানমন্ত্রীকে রীতিমতো বাধ্য করল পদত্যাগ করতে। ক্ষোভ, জনরোষ এমন জায়গায় পৌঁছল যে প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হলো। শুধু প্রধানমন্ত্রীর ভবন, সংসদ ভবন, রাষ্ট্রপতির বাড়ি, এমনকি সুপ্রিম কোর্টও জ্বলল গোটা বিশ্বের সামনে। মন্ত্রীদের পেটানো হলো রাস্তায় ফেলে। হেলিকপ্টারে করে সেনার সাহায্যে পালাতে হলো মন্ত্রীদের, ঠিক যেভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। কেন এমন পরিস্থিতির সামনে পড়তে হলো নেপালকে? শুধু কি সোশ্যাল মিডিয়া ব্লক করে দেওয়াই কারণ? এর পেছনে রয়েছে এক অন্য সত্য, যা গল্পের মতো শোনালেও আসলে সত্যি। 8 সেপ্টেম্বর 2025 নেপালের তরুণদের এক বিশাল জনসংখ্যা কাঠমান্ডুর রাস্তায় জড়ো হয়েছিল প্রতিবাদ জানাতে। এরা তারাই যাদের জেন জি বলে চিহ্নিত করা হয়। বেশিরভাগ ছেলেমেয়েই ছিল 20 থেকে 25 বছরের। এই বিক্ষোভ বা প্রতিবাদের ডাক দিয়েছিল হামি নেপাল নামের এক এনজিও। কাঠমান্ডুর সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা ছিল উদ্দেশ্য। পরিস্থিতি সামাল দিতে যে কোনো সরকারেরই যা করার কথা, ওলি সরকারও তার ব্যতিক্রম ছিল না। সেনা, পুলিশ, বন্দুক, গুলি, ব্যারিকেডে আটকানোর চেষ্টা করে তরুণ প্রজন্মকে। পরিস্থিতি হাতের বাইরে গেলে প্রথমে জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে পুলিশ। এরই মাঝে ব্যারিকেড টপকে প্রতিবাদীরা ঢুকে পড়ে সংসদ চত্বরে। পরিস্থিতি সামলাতে পুলিশ সরাসরি গুলি করে প্রতিবাদী তরুণদের লক্ষ্য করে। কম করে 19 জন প্রতিবাদী লুটিয়ে পড়ে রাস্তায়। 400 জনের বেশি আহত হয়। ঠিক যেন 1 বছর আগের বাংলাদেশের হুবহু রিপিট টেলিকাস্ট। আগুনে ঘি পড়ে, দাউ দাউ আগুনে জ্বলে ওঠে তরুণ প্রজন্ম, সেই জেন জি। খবর ছড়িয়ে পড়ে বিদ্যুৎ গতিতে। কয়েকশো বা কয়েক হাজার প্রতিবাদী যুবকের সঙ্গে জুটতে থাকে জনগণ, জমতে থাকে ভিড়। কাঠমান্ডুর রাস্তা তখন প্রতিবাদের মঞ্চ। তরুণদের রাগ, ক্ষোভ তখন লাগামহীন। রাস্তায় তখন মুখ আর মাথার সারি। সেনাবাহিনীকে দিয়ে কারফিউ জারি করে সরকার শেষ চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ধিক ধিক করে জ্বলতে থাকা আগুন জনবিস্ফোরণের চেহারা নেয়। কাঠমান্ডু ছাড়িয়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে নেপালের বিভিন্ন শহরে। পরিস্থিতি হাতের বাইরে চলে যায় নেপালের ওলি সরকারের। বিক্ষোভ, জনরোষের কাটাছেঁড়া করতে করতে উঠে আসে এক তথ্য: নেপাল সরকারের সোশ্যাল মিডিয়া ব্লক। শুধু কি সোশ্যাল মিডিয়া ব্লকই এর একমাত্র কারণ? বোধহয় নয়। সোশ্যাল মিডিয়া ব্লক একটা বড় কারণ হলেও একমাত্র কারণ নয়। এর পেছনে রয়েছে অনেক গভীরে ছড়িয়ে থাকা শিকড়। এই সেই জেনারেশন যারা রিয়েল এবং ভার্চুয়াল দুই পৃথিবীকে অবলীলায় গ্রহণ করে নিয়েছে। এরা সেই জেনারেশন যাদের কাছে পৃথিবীর তথ্য ভাণ্ডার হাতের মুঠোয় চলে এসেছে। এরা কেউ এক গুরুবিদ্যায় বিশ্বাসী নয়। এদের সামনে পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকে ইনফ্লুয়েন্সার, অসংখ্য গুরু। জেন জি যারা প্রতিদিন, প্রতি মুহূর্তের জন্য বেঁচে থাকে এবং নতুন পৃথিবীর সন্ধান করতে থাকে।
জেনজি প্রজন্ম, যারা নিজেদের পছন্দ, অনুভূতি এবং নিজেদের মতো করে জীবন কাটাতে বা জীবন বেছে নিতে ভালোবাসে। এই প্রজন্মের ছেলেমেয়েদের বিশ্বাস স্বচ্ছতায়, তাদের ভাবনা, উচ্ছ্বাস, মানসিকতা, জীবনধারা এবং স্বপ্নের সাথে মিল হলে যে কেউ হৃদয়ের মণি হয়ে উঠতে পারে, আবার ছুঁড়ে ফেলে দিতেও সময় নেয় না। নেপালও তার ব্যতিক্রম নয়। দীর্ঘ সময় ধরে দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি, নেপালে ক্রমশ বাড়তে থাকা বেকারত্ব এবং মন্ত্রীদের স্বজন পোষণ গোটা নেপালের জেন জিকে খেপিয়ে তুলেছে বছরের পর বছর। কিন্তু কেন হঠাৎ সোশ্যাল মিডিয়া বন্ধের ঘোষণা করতে হলো নেপাল সরকারকে? হেট স্পিচ, ফেক নিউজ, জালিয়াতি এবং সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রভাবিত অপরাধকে বন্ধ করতেই এই ব্যবস্থা। নেপাল সরকারের দেওয়া যুক্তি বুমেরাং হয়ে ফিরে এলো আগুনের গোলা হয়ে। সালটা 2023 নভেম্বর। নেপালের যাবতীয় সোশ্যাল মিডিয়া অ্যাপ, ওয়েবসাইটের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দেওয়ার নিদান দেয় ওলি সরকার। কিন্তু ঘটনাচক্রে চীনের টিকটক ছাড়া কোনো বড় কোম্পানি রেজিস্ট্রেশন করায়নি। এরই মধ্যে নেপালের সুপ্রিম কোর্ট সরকারের আদেশে সিলমোহর লাগায়, কিন্তু তাতেও কাজ হয়নি। বেশিরভাগই রেজিস্ট্রেশন করাতে অস্বীকার করে। সেই মতোই 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যান করে নেপাল সরকার। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, স্ন্যাপচ্যাট এবং এক্স হ্যান্ডেলের মতো প্ল্যাটফর্মের ওপর কোপ পড়ে। এতেই ছাই চাপা বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করে। প্রতিবাদ তৈরি হয় সরকারের বিরুদ্ধে, সরকারের আগ্রাসনের বিরুদ্ধে। নেপাল জুড়ে ছড়িয়ে পড়ে তরুণ প্রজন্মের কণ্ঠ রোধ করতেই সরকার ব্যান করেছে বিভিন্ন প্ল্যাটফর্ম। বেশ কিছুদিন বা বছর ধরেই এই প্ল্যাটফর্মগুলোই ছিল জেন জির প্রধান যোগাযোগ এবং উপার্জনের মাধ্যম, যেখানে সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীদের দুর্নীতি, স্বজন পোষণের কেচ্ছা ফাঁস করছিল তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা। নেপালের তরুণ প্রজন্মের মধ্যে সরকারের দুর্নীতি, স্বজন পোষণ এবং বৈষম্য দিন দিন স্পষ্ট হচ্ছিল, এবং তাই নিয়েই রাগ এবং ক্ষোভ বাড়ছিল তরুণ প্রজন্মের ভেতর। নেপালের রেকর্ড বলছে প্রতি 5 জনে একজন বেকার। দেশে চাকরির অভাবে ছেলেমেয়েদের বাইরের দেশে চলে যেতে হচ্ছিল। একটা সময় ভারত ছিল নেপালের তরুণ প্রজন্মদের কাছে সবথেকে সহজলভ্য, কিন্তু ভারতেও চাকরির বাজার ক্রমশ কমতে থাকায় নেপালের ছেলেমেয়েদের ভারতের বাইরের দেশে আশ্রয় নিতে হচ্ছিল। টাকা রোজগারের জন্য নেপালের তরুণ প্রজন্মকে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও যেতে হয়েছে। সিএনএনের একটি রিপোর্ট বলছে প্রায় 15,000 নেপালি জনগণকে রাশিয়া যুদ্ধ করার জন্য রিক্রুট করেছে, এবং বহু ছেলে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণও দিয়েছে। সময় বদলাতে শুরু করে ধীরে ধীরে। ক্ষোভ জমতে থাকে জেন জির ভেতরে। নেতা মন্ত্রীদের পরিবার এবং তাদের সন্তানদের লাগামহীন ঔদ্ধত্য এবং বিলাসবহুল জীবনযাপনে বিরক্ত হয়ে প্রতিবাদের স্বর চওড়া হতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় প্রচার হতে শুরু করে #NepoKids এবং #NepoBaby। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কফিনবন্দি নেপালিদের জীবন আরও বিষিয়ে তোলে তরুণ প্রজন্মকে। কথা ছড়িয়ে পড়ে বারুদের মতো। নেতা মন্ত্রীদের সন্তানরা বিদেশ থেকে ফিরছে ব্র্যান্ডেড কোম্পানির ব্যাগ নিয়ে, আর সাধারণ ঘরের ছেলেদের দেহ ফিরছে কফিনবন্দি হয়ে। এই বছরের মার্চ মাসেও নেপালে তরুণ প্রজন্মের এক প্রতিবাদে জোরালো আওয়াজ ওঠে গণতন্ত্র সরিয়ে রাজতন্ত্র ফেরানোর। তাহলেই বুঝুন নেতা মন্ত্রীদের ওপর কতটা বিরক্ত হলে মানুষ গণতন্ত্রের পথ ছেড়ে রাজতন্ত্রে ফিরে যেতে চায়। নেপালে শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। রাজতন্ত্রকে সরাতে নেপালে দুটো বড় আন্দোলন হয়েছিল। একটা ছিল 2006 সালে গণতন্ত্রের পক্ষে আন্দোলন, আর আরেকটি ছিল কয়েক দশক ধরে চলতে থাকা মাওয়িস্ট মুভমেন্ট। তারপর 28 মে 2008 সালে নেপালের রাজতন্ত্র শেষ হয়ে শুরু হয় গণতন্ত্রের পথ চলা। নেপালে এই 17 বছরে 13 বার সরকার বদল হয়েছে, কিন্তু পাল্টায়নি
নেপালি জনগণের জীবন। ক্ষমতার হাতবদল হয়েছে ঠিকই, কিন্তু পাওয়ারকে কেন্দ্র করে বারবার ফিরে এসেছে একই ছবি: দুর্নীতি, স্বজনপোষণ, বৈষম্য। সরকার বদলেছে, নাম পাল্টেছে, শুধু একই থেকে গেছে নেপালি সাধারণ মানুষের জীবন। 2006 সাল থেকেই নেপালে এক নিয়ম চালু আছে। নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কোনো রকম তদন্ত করতে গেলে ক্যাবিনেটের অনুমতি বাধ্যতামূলক। স্বাভাবিক কারণেই দুর্নীতি বেড়েছে নিয়মের ফাঁক দিয়ে। এরই মাঝে নেতা মন্ত্রীদের কেচ্ছা এবং দুর্নীতির ছবি তুলে ধরার একমাত্র মাধ্যম ছিল সোশ্যাল মিডিয়া। সরকার তরুণ ছেলেমেয়েদের কাছ থেকেও সেটা কেড়ে নেওয়ায় জমে থাকা ক্ষোভ জনবিস্ফোরণের চেহারা নেয়। সোশ্যাল মিডিয়া ব্যান করায় ক্ষতির মুখে পড়ে জেন জি। চাকরিহীন বেকার জীবনে যারা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে কিছু উপার্জন করছিলেন, কোপ নামে তাদের ওপর। অনলাইন ট্যুরিজম, ইউটিউব, ফেসবুকে ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করে যারা কিছুটা উপার্জনের পথ তৈরি করেছিল, এক ধাক্কায় সরকার তাদের সবাইকে পথে এনে দাঁড় করায়। এর সঙ্গে জুড়ে যায় যেসব ছেলেমেয়েরা বাইরের দেশে রোজগারের জন্য ঠাঁই নিয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। নেপালের তথ্য বলছে চাকরি এবং পড়াশোনার জন্য প্রায় 70 লক্ষ ছেলেমেয়ে বাইরের দেশে থাকে। সব মিলিয়ে নেপালি জনগণের রাগ এসে জমা হয় রাজপথে। তারপর ছবি সবার পরিচিত: নেপালের জেন জির হাত ধরে ভারতের পড়শি দেশ অশান্ত হয়ে ওঠে। শান্ত প্রতিবাদ হয়ে ওঠে লাগামহীন। বিক্ষোভের আগুনে জ্বলতে থাকে নেপালের স্থাপত্য, ঐতিহ্য আর ক্ষমতার দম্ভ। 4 দিনের উথাল পাথালের পর বিধ্বস্ত নেপালে জেন জির হাত ধরে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। নেপালের ইতিহাসে এই প্রথম ছাত্র যুবদের ভরসায় ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী 72 বছরের সুশীলা কার্কি প্রথম মহিলা যিনি নেপালের প্রধানমন্ত্রীর কুর্সি সামলানোর দায়িত্ব পালন করছেন। আপাতত শান্ত নেপাল আগামী দিনে কোন পথ বেছে নেবে সেটা সময়ের ওপর ছেড়ে দেওয়াই ভালো।